আকিদ নিহিতার আঙুলের ফাঁকে আঙুল ঢুকিয়ে নিহিতার এক হাত মুঠোবন্দি করে ফেললো। তারপর নিজের হাত বুকের বাম পাশটায় ধরে বলল, এখানে ভীষণ ব্যথা করছে, তোর কাছে ব্যথা সারাবার ওষুধ আছে? নিহিতা আকিদের বুকের বাম পাশটায় মাথা রাখলো। স্পষ্টই আকিদের বুকের ডিপ ডিপ শব্দ শুনতে পাচ্ছে। আকিদ শক্তভাবে নিহিতাকে জড়িয়ে ধরলো। নিহিতা চোখ বন্ধ করে রইল। কিছুক্ষণ পরে নিহিতাকে ছেড়ে দিল আকিদ। নিহিতা আকিদের কাঁধে হাত রেখে বলল, কেন আমাকে এত ভালোবাসো? আমার মাঝে তেমন কিছুই নেই। আকিদ নিহিতার হাত কাঁধ থেকে সরিয়ে বলল, তোমার সরলতা ছাড়া তোমার মাঝে বিশেষ কিছু নেই। আমি তোমার সরলতায় মুগ্ধ হয়েছি। নিহিতা একটু মজা নেওয়ার জন্য বলল, নীরাপু অনেক স্মার্ট, গোছালো স্বভাবের। তুমি অগোছালো, আপু গোছালো। তোমরা একে অপরের জন্য পারফেক্ট। আকিদ নিহিতার দিকে তাকালো। ওই দৃষ্টিতে লেখা আছে, তুই যদি আর একটা বাজে কথা বলিস তাহলে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আকিদের চোখ আস্তে আস্তে লাল বর্ণ ধারণ করছে। নিহিতা আকিদের দৃষ্টি উপেক্ষা করে বলল, কি হলো বলছো না কেন? আকিদ এবার নিহিতাকে দাঁড়া করিয়ে কাঁধে ধাক্কা দিয়ে বলল, হ্যাঁ, আমরা পারফেক্ট। তাদের তোর কি? যা এখান থেকে, যা বলছি। এরকম কুকুর বেলালের মতো তাড়িয়ে দিচ্ছ কেন? আমার বাড়ি, আমার যাকে ইচ্ছে তাড়াবো, যাকে ইচ্ছে রাখবো। তোকে যেতে বলছি, তুই যা। ধপ করে বসে পড়লো আকিদ। নিহিতা বুঝে ফেলেছে এখন আর আকিদকে ঘাড়ানো ঠিক হবে না। নিহিতা আকিদের গা ঘেঁষে বসলো। আকিদের কাঁধে হাত দিতেই আকিদ এক ঝটকে হাতটা ঝেড়ে ফেলার মতো ফেলে দিল। বসেছিস কেন? তোকে চলে যেতে বলেছি। কিছু খেয়েছো? আমি খাই না খাই তাতে তোর কি? না খেয়ে মরে গেলেই বা তোর কি? নিহিত এবার আকিদের হাত শক্ত করে ধরলো। আকিদ ছাড়িয়ে নিতে চেয়েও পারলো না। ততটা জোর দিয়ে ছাড়ানোর চেষ্টা করেনি বলেই ছাড়িয়ে নিতে পারেনি। নিহিত আকিদের হাতের উল্টো পিঠে চুমু দিয়ে বলল, আমি মজা করছিলাম, সরি। আকিদ কিছু বলল না। নিহিতা বলল, খেয়েছো? আম্মু কিছুক্ষণ আগে খাইয়ে দিয়ে গেছে। নিহিতা চুপচাপ আকিদের উপর নিজের সম্পূর্ণ ভার দিয়ে আতশোয়া হয়ে পড়ল। নিহিতার ভীষণ ক্লান্ত লাগছে। আকিদ বলল, তুমি খেয়েছো? নিহিতা কিছু বলল না। আকিদ ওকে সরিয়ে দিয়ে উঠে গেল। তারপর দুটো চকলেট এনে দিল। আপাতত এগুলো খাও, আমি টিয়াকে খাবার দিতে বলছি। বলতে হবে না, কিছুক্ষণ পরে চলে যাব। নিহিতা চকলেট খাচ্ছে। আকিদ নিহিতার পেছন থেকে চুল টেনে দিচ্ছে, আবার বিড়িও কেটে দিচ্ছে। নিহিতা চকলেট খেতে খেতে বলল, আন্টি আমাকে অনেক অপছন্দ করে, তাই না? আকিদ মাথা থেকে হাত সরিয়ে নিল। নিহিতা ঘাড় ঘুরিয়ে একবার আকিদের দিকে তাকিয়ে আবারও সামনের দিকে ফিরে বলল, নেগেটিভ পজিটিভ যাই হোক বলো, আমি শুনতে প্রস্তুত। শুধু সত্যটা বলো। সত্যিটা হচ্ছে, নিহিতা, আম্মু তোমাকে অনেক পছন্দ করে। মন রক্ষার্থে বলো না আকিদ, আমি জানি আন্টি আমাকে অপছন্দ করে। ভুল জানো, আম্মু তোমাকে ভীষণ পছন্দ করে। আমার নিজের যদি একটা ভাই থাকতো তাহলে আম্মু তোমাকে ওর জন্য আনতো। নিহিতার হাতের চকলেট নিচে পড়ে গেল। মুখের চকলেট মুখেই রয়ে গেল। আকিদের মুখোমুখি হয়ে বিস্ময় ভরা কণ্ঠে বলল, তোমার ভাইয়ের জন্য, তোমার জন্য নয় কেন? আকিদ এবার মাথাটা খানিকটা নিচু করে নিচু স্বরে বলল, জীবনের একটা সময়ে তুমি আমার ভালোবাসার শেষে শুধু দায়িত্বে পরিণত হবে। নিহিতা ঘাবড়ে গিয়ে বলল, মানে তোমার ভালোবাসা শেষ হয়ে যাবে মানেটা কি আকিদ? তুমি খুবই সহজ সরল নিহিতা। তোমার চারপাশে যা আছে তুমি সহজ স্বাভাবিকভাবে নিচ্ছ, পজিটিভলি নিচ্ছ। কিন্তু তোমার দেখার বাইরেও অনেক কিছু আছে। সেখানে পজিটিভ ব্যাপারগুলো 360 ডিগ্রি বেগে ঘুরিয়ে নেগেটিভ করা হয়। কথাগুলো নিহিতার বোধগম্য হচ্ছে না। বোঝার জন্য আকিদের দিকে তাকিয়ে আছে। আকিদ আবারও বলল, তোমার সরলতা আমাকে মুগ্ধ করেছে, কিন্তু আম্মুকে না। তোমার সরলতা আম্মুর কাছে বোকা মনে হয়েছে। তোমার কথা আম্মুর কাছে তোমাকে বলদি বানিয়েছে। আর একসময় আমার ভালোবাসা পুরাবে এরকম ধারণা আম্মুর। আন্টি জানে আমাদের সম্পর্কের কথা? হুম, আম্মু জানে আমি তোমাকে ভীষণ পছন্দ করি, তবে ভালোবাসি জানে না। ও, প্রথম যেদিন তোমাকে আমাদের বাসায় এনেছিলাম, আম্মু তোমাকে কি প্রশ্ন করেছিল মনে আছে? নিহিতা বেশ উৎসাহ নিয়ে বলল, সব মনে আছে। আমি বিশেষ মানুষদের কথা কখনোই ভুলি না। আন্টি খুব সাধারণ প্রশ্ন করেছিল, আমি কিসে পড়ি, ফিউচারে কি করতে চাই, এসব প্রশ্ন করেছিল। তুমি তখন সরল মনে বলেছিলে ছোটখাটো জব করবে এবং স্বামীর সংসার করবে। স্বামী যদি না চায় তবে জব করবে না। নিহিতা আকিদের পেছন থেকে বলল,
আন্টির সাথে আমি ফ্রি ছিলাম, আমি কথাটা ফ্রেন্ডলি বলেছি। তাছাড়া আমি ভুল কিছু বলিনি, এটা তো সত্যি। এখানে ভুল কোথায়? ভুল তোমার সরলতায়। স্বামী চাইলে করবে না, চাইলে না। স্বামী চাইলে করবে না, চাইলে না। লাইক সিরিয়াসলি? নীরাকে এই প্রশ্ন করার পর কি বলছিল জানো? বলেছিল মেয়ে হয়ে যখন জন্মেছে বিয়ে তো হবেই, যে সংসারে ওকে জব করার পারমিশন দিবে সেই সংসারেই যাবে। কষ্ট করে পড়াশোনা করেছে এখানে, চুল পরিমাণ ছাড় সে দিবে না। তোমার আর ওর পার্থক্য বুঝতে পারছো? নিহিতা চুপ, কোনো কথা বলছে না। কি বলবে? নীরা তো কাউকে পড়াও করে না, যার নিজের মন চায় তাই করে, তাই বলে। যদিও ওর কোনো কাজে ভুল নেই, তাছাড়া যার যার জীবন, যার যার ইচ্ছা। বিয়ের পর স্বামী সংসার করবে, এখানে ভুলের কিছু নেই, একদম নেই। নিহিতাকে চুপ থাকতে দেখে আকিদ বলল, আম্মু পরনির্ভরশীল খুব একটা পছন্দ করেন না। এই যে দেখো, আব্বুর ব্যবসা বাণিজ্য আছে, এ থেকে কিন্তু আমাদের বেশ আয় হয়। আম্মু তবুও কিন্তু জব করে। এটা সম্পূর্ণ তোমার মায়ের ইচ্ছে আকিব। তার জব করতে ইচ্ছে করে বিধায় করে। এর মানে এটা না যে সব মেয়েদের ইচ্ছে করবে। আকিদ নিহিতার হাত ধরে বলল, তুমি শুধু শুধু রেগে যাচ্ছ। আম্মু নিজের অভিজ্ঞতাকে প্রায়োরিটি দেয়। রুষা আন্টিকে তো চিনো, হুম, ওনার জন্য তোমার খারাপ লাগে না? লাগে তো। ডিভোর্সি মহিলা, তার উপর দুটো বাচ্চা লালন পালন, অনেক কষ্ট করেছেন। তুই ঠান্ডা মাথায় আমার কথাটা বুঝতে চেষ্টা করো। রুষা আন্টির কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল, সবকিছু ঠিকঠাক চলছিল। পলাশ আঙ্কেল জব করতো, আন্টি বাসা সামলাতো। তাদের প্রথম বাচ্চা হওয়ার সময় তার 2 বছর পর হয় মিমি। আস্তে আস্তে আন্টির সৌন্দর্য কমে যায়, মোটা হয়ে যায়, চোখের নিচে কালি পড়ে যায়। আঙ্কেলের কাছে আন্টিকে আগের মতো আকর্ষণ করতো না। আঙ্কেল বদলে যায়। বিভিন্ন সময় তাকে বিভিন্ন মহিলাদের সাথে দেখা যেত। আঙ্কেলের আন্টির প্রতি ভালোবাসার খাতা শূন্য হয়ে যায়। আন্টি তার কাছে দায়িত্ব ছাড়া কিছুই ছিল না। মাস শেষে সংসারের খরচ, বাচ্চার খরচই ছিল আঙ্কেলের দায়িত্ব। আন্টি মুখ বুঝে সবটা মেনে নেয়। পরিশেষে আঙ্কেল যখন দ্বিতীয় বিয়ে করে তখন আন্টি ডিভোর্স দিয়ে দেয়। আন্টি যদি জব করতো আঙ্কেলকে সব ইজার করে দিত না। তবে শুরু থেকেই সম্পর্কটা অন্যরকম হতো। আঙ্কেল তাকে শুধু ব্যবহার করতে পারতো না, আর না অসময়ে বাচ্চা দিত। আঙ্কেলও আন্টিকে প্রাপ্য সম্মান দিতে বাধ্য থাকতো। নিহিতা মুখ খুলল। আমি হলে আগেই ডিভোর্স দিয়ে দিতাম। আকিদ হাসলো। নিহিতা আকিদের দিকে তাকিয়ে বলল, তুমি কি এমনটা করবে? মানুষ সৌন্দর্যের পূজারী। আমি তোমার সৌন্দর্য দেখে প্রেমে পড়েছিলাম। তুমি ভালোবাসছো বলেই আমি ভালোবেসেছি। তুমি উত্তর যখন দাওনি, আমি তখন বন্ধুদের সাথে ট্যুরে গিয়েছি। সত্যি কথা হচ্ছে, তুমি ধরা দিয়েছো বলেই আমি তোমায় ধরেছি। নিহিতার মাথা ঘুরছে। 3 বছর কি তবে ভুল মানুষটাকে ভালোবেসেছে ও? সত্যি কথাগুলো শুনতে ভালো লাগছে না ওর। নিহিতাকে নাক ছিটকাতে দেখে আকিদ বলল, মানুষ মিথ্যে কথা অনেক মধু ঢেলে বলে, তাই শুনতে ভালো লাগে। আর সত্যি কথার ঝাঁজ বেশি, সবাই সহজে মেনে নিতে পারে না। নিহিতা ছলছল চোখে বলল, তুমি আমাকে ভালোবাসো না? আকিদ হালকা হেসে বলল, ভীষণবাসী। আম্মুর তোমাকে ভীষণ পছন্দ করে, তাই রুষা আন্টির মতো যাতে তোমার জীবন না হয়, তাই আমার জন্য তোমাকে আনতে চাইছি না। যদি বিয়ের পর তোমার প্রাপ্য সম্মান না দেই। তুমি অনেক ইমোশনাল। নীরা তোমার বিপরীত। আম্মুর ধারণা তুমি যদি নিজের পায়ে না দাঁড়াও তাহলে তোমারও আন্টির মতো অবস্থা হবে, কারণ রূপ যৌবন একসময় ফুরিয়ে যায়। আমি তোমার জন্য সব করব, জব টপ সব করব। ব্যাস, আমাকে ছেড়ে যেও না। কথাটা বলতে বলতে নিহিতা কেঁদে দিল। আকিদ যত্ন সহকার নিহিতার চোখের পানি মুছে দিল। নিহিতা নাক টানতে টানতে বলল, কথাগুলো আজ বললে কেন? আগে তো বলতে পারতে। কথাগুলো আমি আগে জানতাম না, আম্মু খাওয়ার সময় বুঝিয়ে দিয়ে গেছে। বাদ দাও, শুনতে ভালো লাগছে না। আকিদেরও মনে হলো অনেক বলে ফেলেছে, এবার চুপ থাকা উচিত। কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না, চারদিক নীরব। নিহিতা নীরবতার মাঝে বেশ কড়া ঘ্রাণ পাচ্ছে। এটা আকিদের পারফিউমের ঘ্রাণ। নিহিতা আস্তে আস্তে আকিদের গা ঘেসে দাঁড়ালো। নীরবতা ভেঙে আকিদ বলল, যাবে কখন? এক্ষুনি চলে যাই। উল্টো দিকে হাঁটা ধরলো নিহিতা। আকিদ গিয়ে ওর হাতটা ধরলো। ধরলে কেন? চলে যাচ্ছিলাম তো। আকিদ কিছু না বলে নিহিতাকে কাছে টেনে নিয়ে আসে, তারপর কপালে চুমু দিল, তারপর ফিস ফিস করে বলল, আম্মুর ধারণা ভুল, তুমি কষ্ট পেও না। আন্টি ভুল কিছু বলেনি আকিব। আকিদ পরম আবেশে নিহিতাকে জড়িয়ে ধরলো। আকিদ জানতো নিহিতা এতটাও অবশ নয় যে ওকে ভুল বুঝবে। মাথায় চুমু দিয়ে বলল, পাগলি একটা। আকিব, তুমি ড্রিঙ্ক করেছিলে?
কষ্ট সহ্য করতে না পেরে আব্বুর কাছ থেকে এক পেক খেয়ে ফেলেছি। এক পেগে নেশা হয় না, আমাকে একটু খাওয়াবে? এখন না, পরে। আকিদ একটু কোলে নিবে? তোমার তো নেশা করার আগেই নেশা চড়ে গেছে। কথা বলো না, একটু কোলে নাও। আকিদ নিহিতাকে কোলে তুলে নিল। নিহিতা আকিদের গলা জড়িয়ে ধরে আছে। নিহিতা আকিদের বুকে ছোট ছোট চুমু দিচ্ছে। আকিদ সারা ঘর কোলে নিয়ে হাঁটছে। নিহিতা আকিদের ঘাড়ে জোরে কামড় দিল। আকিদ নিহিতাকে দাঁড় করিয়ে ঘাড়ে হাত বুলাতে বুলাতে বলল, রাক্ষসীর মতো কামড় দিলে কেন? বেশ করেছি, কত বড় সাহস আমাকে ঘর থেকে বের হয়ে যেতে বলে। আকিদ বিড়বিড় করে কি যেন বলছে। নিহিতা তাতে কর্ণপাত করলো না। আকিদ এখনো কামড়ের জায়গায় হাত দিয়ে রেখেছে। তা দেখে নিহিতা বলল, দেখি তো বাবু, দাগ পড়েছে কিনা। শুধু দাগ? তোমার দাঁত একটা ভেঙে রয়ে গেছে। আচ্ছা, আমার ভাঙা দাঁত এক্ষুনি বের করছি। নিহিতা আকিদের পায়ের উপর ভর দিয়ে গালে আরেকটা কামড় দিল। আকিদ অবাক হয়ে বলল, এটা দিলে কেন? গতকাল থেকে তুমি আমাকে কন্টিনিউয়াসলি তুই করে গেছো, আমি কিছু বলিনি। আকিদ ধরে নিহিতাকে ধরতে গেল। নিহিতা বারান্দা দিয়ে নেমে যাচ্ছে। আকিদ পেছন করে গালে হাত রাখলো। নিহিতা ফিরে এসে পেছন থেকে বলল, আকিদ। আকিদ ঘুরে তাকালো। নিহিতা আকিদের কাছে এসে দাঁড়িয়ে বলল, কালকে এই দাগগুলো মুছে যাবে। ইস, দাগগুলো যদি কোনোদিন না যেত। একটু তো লজ্জা রাখো, কি বলবে মুরব্বীদের? প্রেমিক পুরুষদের লজ্জা থাকতে নেই? লজ্জা নিয়ে যে পুরুষ প্রেম করেছে তাদের প্রেম কাহিনীও পান খেয়ে কেটেছে। আমি প্রেমিক পুরুষ, বড়ই নির্লজ্জ। নিহিতা আকিদের কথা হেসে ওঠে। ঠোঁটের খানিকটা কাছে চুমু দিয়ে বলে, আল্লাহ হাফেজ। তোমার থেকে কখনো সরাসরি ঠোঁটে চুমু পেলাম না। সত্যি বড়ই নির্লজ্জ তুমি। নিহিতা লজ্জা মাখা মুখ নিয়ে বারান্দার পাইপ বেয়ে নেমে গেল। কয়েক মিনিটের মধ্যে নীরা এসে ওকে নিয়ে গেল। আকিদ আকাশের দিকে তাকিয়ে হাসছে। বহুদিন পর শান্তির ঘুম হবে। নিহিতা গাড়ির ভেতরে এদিক সেদিক তাকাচ্ছে। দেখেই মনে হচ্ছে ও অস্বস্তি বোধ করছে। নীরা বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পরে বলল, তোর কি হিসু পেয়েছে? হিসু করবি? নিহিতা বিস্মিত হয়ে নীরার দিকে তাকালো। নীরা ওকে এভাবে তাকাতে থাকে দেখে বলল, মঞ্জুকে গাড়ি থামাতে বলি, তুই সাইডে গিয়ে করে আয়। নিহিতা অবাক হয়ে বলল, আমি এই রাস্তায় হিসু করব? এত রাতে কেউ দেখতে আসবে না যে তুই কোথায় বসে হিসু করছিস। নিহিতা কয়েক সেকেন্ড নীরার দিকে তাকিয়ে থাকলো। তারপর বলল, আমার হিসু পাইনি, তোমার মঞ্জুকে কিছু বলতে হবে না। তাহলে এমন হাসফাস করছিস কেন? আমি কনফিউজড আপু। নীরা আর কিছুই বলল না। কনফিউশন মানে হচ্ছে এক বা একাধিক অপশন, কোনটা ঠিক কোনটা বেঠিক এই নিয়ে যত চিন্তা। নিহিতা কনফিউশনে থাকুক, এতে যদি খানিকটা বিচার বুদ্ধি বাড়ে। তাছাড়া আগ বাড়িয়ে কারে কনফিউশন দূর করার কোনো মানেই হয় না। নিহিতা নিচু স্বরে বলল, আমার মনে হচ্ছে তুমিই একমাত্র ব্যক্তি যে আমার সব কনফিউশন দূর করতে পারবে। নীরা বলল, তোর কেন এমন মনে হচ্ছে? ব্যাস, মনে হচ্ছে। নীরা আর কিছু বলল না। নিহিতা আকিদের সাথে কি কি কথা বলেছে সবই বলল। আকিদের আম্মু জব নিয়ে যে কথা বলেছিল তাও বলল। নীরা সিটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে বলল, এত দ্বিধাদ্বন্দ্বে না ভুগে ব্রেকআপ করে ফেল। নিহিতা বিস্মিত হয়ে বলল, ব্রেকআপ করে ফেলবো? সেটাও তোর ইচ্ছা। দ্বিধাদ্বন্দ্বে ভুগে তো কোনো লাভ নেই। নিহিতা এবার কাঁদো কাঁদো ভাবে বলল, আমি পারবো না আপু, ওকে আমি ভীষণ ভালোবাসি। আগে পজিটিভলি কথাগুলো বলেছে, কিন্তু তোর মন কথাগুলো মানতে চাইছে না, তাই বারবার নেগেটিভ ভাবনাগুলো মনের মাঝে উকি দিচ্ছে। আমরা মানুষরা নেগেটিভ কথা শুনলে সরাসরি বলেছি, মানুষ এগুলো কেমনে পারে, কিন্তু আমাদের কেউ নেগেটিভ কথা বলতে বাধ্য করেনি। আমরাই নিজেরাই ইচ্ছে করে শুনি দেখি, কেউ তা প্রকাশ করে, আবার কেউ করে না। তবে আমরা নেগেটিভ সব কিছুতেই আসক্ত। এই যে আকিদ কথাগুলো বলেছে, তার মাঝে জবের তোর ব্যাপারটা খারাপ লেগেছে, তাই না? মনে মনে হয়তো বলে ফেলেছিস একটা বইয়ের ভরণ পোষণ করতে পারবি না, বিয়ে করবি কেন? বইয়ের রোজগার খাওয়ার জন্য? সত্যি করে বল, এরকম মনে আসেনি? নীরা এবার সোজা হয়ে বসলো। তারপর বলল, নিহিতা মাথা জাকালো। এর অর্থ হ্যাঁ বা না সেদিকে ভ্রুক্ষেপ করে। নীরা আবারও বলতে লাগলো, আকিদ আর ওর আম্মু স্বাবলম্বী মেয়ে পছন্দ করে। মেয়ে মানে বছর বছর বাচ্চা পয়দা দেওয়ার মেশিন না, কাজের বুয়ার মতো সারাদিন বাসায় বাসায় খেটে মরা না। একজন বুয়াও কিন্তু রোজগার করে, তার সংসার চালায়। এতে কিন্তু বুয়াকে স্বাবলম্বী বলা চলে।
কারণ সে রোজগার করছে, শ্রম দিবে, বিনিময়ে মূল্য পাবে। কিন্তু স্বাবলম্বিনী মানে শুধু টাকা না, এখানে স্বাধীনতা, মতামত পোষণ বা সবকিছু রয়েছে। এখন তুই বল, আকিদার ওর আম্মুর চাওয়াটা বিশেষ কিছু? ওরা কি নিজের স্বার্থে এসব বলছে? নেহিতা কথার অর্থ বুঝতে পারলো। নেহিতা শুষ্ক মুখে বলল, তাহলে আকিদের এই কথাটার কি বলবে? কথাটা হলো, তুমি কি এমনটা করবে? মানুষ সৌন্দর্যের পূজারী। আমি তোমার সৌন্দর্য দেখে প্রেমে পড়েছিলাম। তুমি ভালোবেসেছো বলেই আমি ভালোবেসেছি। তুমি উত্তর যখন দাওনি, আমি তখন বন্ধুদের সাথে ট্যুরে গিয়েছি। সত্যি কথা হচ্ছে, তুমি ধরা দিয়েছো বলেই আমি তোমায় ধরেছি। নেহিতার মাথা ঘুরছে। 3 বছর কি তবে ভুল মানুষটাকে ভালোবেসেছে? সত্যি কথাগুলো শুনতে একটুও ভালো লাগছে না। নীরা বলল, আকিদ কিছু ভুল বলেনি। মানুষ সৌন্দর্য পছন্দ করে, হোক সেটা মনের কিংবা দেহের সৌন্দর্য। তো আর আকিদের এসব কথার উদ্দেশ্য ছিল একটাই, তুই যাতে মন থেকে কিছু করতে চাস, যাতে স্বাবলম্বী হতে পারিস। নেহিতা এক মনে তাকিয়ে আছে নীরার দিকে। নীরা আবারও বলল, রিমি ভাবিকে তোর কেমন লাগে? ভালো, দেখতে কালো কিন্তু চেহারা অনেক মায়াবী। হাসিটা তো অধিক সুন্দর, কণ্ঠ যে এত মিষ্টি কি বলবো। আর কথা বলার ধরন, বাবা, ইচ্ছে করে সারাদিন শুনি। এই শোনায় কোনো ক্লান্তি নেই। ভাবির প্রশংসা করলে ভাবির সৌন্দর্যের প্রশংসা। দেখতে কালো কিন্তু কত শত গুণ আল্লাহ তাকে দিয়েছেন। তুই নিজেও কিন্তু আকিদের সৌন্দর্য দেখে পছন্দ করেছিস। আকিদের মাঝে খুঁত থাকলে তুই কিন্তু প্রেম করতি না, এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারি। একটা ছেলে যেমন একটা মেয়ের প্রতি সৌন্দর্য দেখে প্রেমে পড়ে, ততরূপ একটা মেয়ের ক্ষেত্রেও তাই। কেউ চুলের প্রেমে পড়ে কারণ তার চুল সুন্দর, কেউ চোখের, আবার কেউ মনের, কারণ মনটাও ফ্রেশ, সচ্ছল কাছের নেই। তাই বলবো, আকিদের কথাগুলো পজিটিভলি নে, তোরই ভালো হবে। তোর জন্য আকিদি পারফেক্ট। এতক্ষণে মুগ্ধ হয়ে শুনছিল নেহিতা। নেহিতা নীরাকে জড়িয়ে ধরে সশব্দে গালে চুমু দিল। নীরা গাল ঘষতে ঘষতে বলল, লুচ্চা মায়ের মতো ছড়িয়ে ধরে চুমু খাবি না তো, আমায় ছুলে বাজে লাগে। গাড়ি গেটের সামনে এসে থামলো। নেহিতা নীরার সাথে ঘুমাবে। নেহিতা নীরার রুমে চলে গেল। রুমে গিয়ে প্রথমেই নেহিতা আকিদকে ফোন দিল। হ্যালো। বাসায় পৌঁছে গেছো? দুজনে চুপ। তারপর আকিদ বলে উঠল, ঘুমাও। আকিদ কেটে দিতে নিলে নেহিতা তড়িঘড়ি করে বলল, আকিদ, ফোনটা রেখো না, আমার একটা কথা আছে। বলো। আকিদ, বিয়ের পর যদি অফিস থেকে সন্ধ্যার পর বাসায় ফিরি, সমাজ যখন আমায় বাজে মেয়ে বলবে, তখন তুমি আমায় কিছু বলবে না তো? আকিদ স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। যাক, নেহিতা কথাগুলো নিয়ে ভেবেছে। আকিদ হালকা হেসে বলল, আমার এই বাজে মেয়েটাকেই চাই, বাজে মেয়েটাকে যে আমি ভীষণ পছন্দ করি। আচ্ছা, রাখি। নেহিতাও কল কেটে হাসলো। নীরা ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়লো। তখনই নেহিতা বলল, এ কি, তুমি বাসায় আসছো, ভাইয়াকে জানাবে না? নীরা বালিশ ঠিক করতে করতে বলল, প্রেম ভালোবাসা এসব গুরুত্বপূর্ণ না, আমার দ্বারা এসব হবে না। এতে নিলয় থাকলে থাক, না থাকলে যাক। নেহিতা কিছু বলল না। নীরা অন্যরকম। নেহিতা গোসল করে এসে নীরার পাশে শুয়ে পড়লো। নেহিতা বলল, আপু, তোমাকে জড়িয়ে ধরি? চুল মুছে তারপর জড়িয়ে ধরবি। নেহিতা হেসে চুল না উচিয়ে নীরাকে জড়িয়ে ধরলো। নীরা চোখ বন্ধ করে হাসলো, মিষ্টি হাসি। নেহিতা যে ওর ভীষণ পছন্দ। নীরা নিজের আবেগ অনুভূতি লুকিয়ে রাখে, প্রকাশ করে লোক জানানোর কোনো মানেই হয় না। সকাল প্রায় 8:30। নীরা এখনো ঘুমাচ্ছে। নেহিতা বারান্দায় নীরার গাছগুলোতে পানি দিল। দোলনায় বসে হুমায়ুন আহমেদের আশা করি উপন্যাসটা পড়লো। এক বসায় শেষ করে ফেলেছে। নিচে যেতে ইচ্ছে করছে না। নেহিতা ভাবছে, নীরা আপু কিভাবে প্রেম করলো নিলয় ভাইয়ের সাথে? ভাইয়ার নিশ্চয়ই অনেক কাটকার পোড়াতে হয়েছিল। নীরা আপুকে মানানো মুখের কথা না, তবে আপুও ভাইয়াকে ভালোবাসে। ভালো না বাসলে কি আর পালিয়ে যাওয়ার কথা বলতো? আপুকে জাগিয়ে যদি আপুর প্রেম কাহিনী শোনা যায়, তবে কেমন হয়? যাই ভাবা সেই কাজ। নেহিতা নীরাকে ডাকলো। নীরার কোনো হেলদোল নেই। বেশ কয়েকবার ডাকার পর নীরা চোখ মেললো। নেহিতা কাচুমাচু করে বলল, তোমার লাভ স্টোরি শুনতে ইচ্ছে করছে নীরা আপু। অন্য সময় হলে নীরা 2-4 কথা শোনাতো, কিন্তু এখন শোনালো না। কারণ নীরার কাছে সবসময় নেহিতার অসহায় কাদা কাদা মুখ দেখতে ভালো লাগে। এই যে এখন নেহিতার কাচুমাচু মুখটা দেখতে ভালো লাগছে। নীরা শীতল দৃষ্টিতে তাকিয়ে আছে নেহিতার দিকে। তারপর নীরা বলল, নিলয় শিমু ভবনের দোতলায় আছে, তুই প্লিজ ওর কাছ থেকে শুনে আই বোন। আমার ঘুম শেষ হলেই আমি তোদের সাথে জয়েন করব। নেহিতা কিছু বলল না। ওরই ভুল। নীরার কাছে না, সে নীলার কাছে যাওয়া উচিত ছিল।
দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার সময় নীরা ডাক দিল। নিহিতা ভাবলো নীরা বলবে তোর যাওয়ার দরকার নেই, আমি বলছি, কিন্তু তা না বলে বলল। দরজাটা চাপিয়ে যা। নিহিতা দরজা চাপিয়ে লাথি দিল, দরজাটা খুলে গেল। লাথির শব্দ নীরা একবার ওকে দিয়ে দেখলো না, উল্টো পাশ ফিরে শুয়ে আছে ড্রয়িং রুমে। নিহিতা নিয়াজউদ্দিন খানকে ছাড়া কাউকে দেখতে পেল না। বড় আব্বু নিউজ পেপার পড়ছেন। নিহিতা তার কাছে গিয়ে বলল, বড় আব্বু, আমি নিলয় ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছি। নাস্তা করে যাও। নিহিতার অনেক খিদে পেয়েছিল, তাই ও মাথা নাড়িয়ে হ্যাঁ বলে নাস্তা করতে চলে গেল। নাস্তা শেষে বড় আম্মু বললেন, নিলয়ের জন্য নিয়ে যা। নিহিতা মাথা নাড়িয়ে খাবারের বক্স নিয়ে বেরিয়ে গেল। বড় আব্বু আম্মু কিছু নিয়ে চিন্তিত, সেটা বেশ ভালোভাবে বুঝতে পারছিল নিহিতা, কিন্তু কি নিয়ে সেটাই বুঝতে পারলো না। হয়তো আসন্নবর্তী দিনগুলো নিয়ে। কলিং বেল বাজানোর কিছুক্ষণ পরে নিলয় দরজা খুলে দিল। বেলা প্রায় 11:30। নিহিতাকে দেখে নিলয় স্বাভাবিক ভঙ্গিতে বলল, আরে দাঁড়িয়ে আছিস কেন, ভেতরে আয়। নীরার সাথে নিলয় বুঝে অবাক হওয়া ভুলে গেছে। নিহিতা মুখ গোমরা করে বলল, আমাকে দেখে অবাক হওনি? অবাক হওয়ার কথা ছিল বুঝি। নিহিতা কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে দৃষ্টি সরিয়ে নিল। নিলয় হালকা হেসে বলল, এই নে, অবাক হচ্ছে। নিলয় 2 হাত দোকালে রেখে অবাক হওয়ার ভান করে বলল, হাওয়া, এ কাকে দেখছি? গরিবের ঘরে হাতির পা। নিলয়ের পায়ে নিহিতা পাড়া দিল, বিরক্তি নিয়ে বলল। ঢং করো না তো। নিলয় এবার হাহা করে হেসে দিল, তারপর যথাসম্ভব হাসি থামিয়ে বলল, বড় আম্মু ফোন করে জানিয়ে দিয়েছেন তুই আসবি। সবাই নিয়াজউদ্দিন খানকে বড় আব্বু আর তার স্ত্রীকে বড় আম্মু বলেন। তিনি সবার বড়, তাই তাকে মামা, খালু, চাচা এসব কেউ না বলে ডিরেক্ট বড় আব্বু। এটা শুধুমাত্র তার আত্মীয় স্বজনরা তাদের বাচ্চাদের বড় আব্বু ডাকতে শিখিয়েছেন। নিহিতা বসে আছে, নিলয় ফ্রেশ হয়ে খেতে বসলো। তখনই নিহিতা বলল, আপুকে কিভাবে রাজি করিয়েছো? খাবার খেতে খেতে নিলয় বলল, এতে রাজি করানোর কি আছে, আজীব। ধুর বাল, বুঝে না। আপু যেরকম টাইপের মেয়ে, প্রপোজ অ্যাকসেপ্ট করতে কতদিন সময় নিল, আর কিভাবে তুমি প্রপোজ করলে? খাওয়া থামিয়ে দিয়ে নিলয় কয়েক সেকেন্ড নিহিতার দিকে তাকিয়ে আবারও খেতে খেতে বলল, বালাই শেট, আমি কেন ওকে প্রপোজ করতে যাব? ও নিজেই তো আমাকে প্রপোজ করছে। নিহিতা হাসতে হাসতে বলল, এই নিলয় ভাইয়া, ভাবটা কিন্তু এবার বেশি বেশি হয়ে যাচ্ছে। নিলয় খাওয়া শেষ করে টিস্যু নিয়ে মুখ মুছতে মুছতে বলল, ভাব নিতে যাবো কেন, আজীব। ওই তো আমাকে প্রপোজ করছে। নিহিতার মাথায় যেন বাস না, পুরো আকাশটাই ভেঙে পড়লো। নিহিতা বাস খাই গলায় বাংলা ছায়াছবি ডায়লগের মতো বলল, কি? নীলের দ্বারা আদৌ এটা সম্ভব? নিলয় মুচকি মুচকি হাসছে। নিহিতার চোখ যেন